হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসওয়াই বাংলা। তো আমি তোমাদের শ্রীতমা ম্যাম। এখন থেকে আমরা সেমিস্টার 3 এর কম্পিউটার সায়েন্সের ক্লাসগুলো এই এসওয়াই বাংলার ক্লাস 11-12 যে নতুন চ্যানেলটা আছে সেখানেই তোমরা দেখতে পাবে। প্রত্যেক সপ্তাহে একটা করে আমরা ক্লাস প্রোভাইড করব, ঠিক আছে, যেগুলো রেকর্ড করা হবে এবং সেগুলো তোমরা দেখতে পারবে। তোমরা অনেকেই ফ্রি ক্লাসের জন্য বলেছিলে, তো সেটার কথা মাথায় রেখেই কিন্তু আমরা এই জিনিসটা করেছি। তো এটা মোস্ট প্রবাবলি তোমরা সোমবার দিন দেখতে পাবে, ঠিক আছে। প্রত্যেক সোমবার দিন তোমরা কম্পিউটার সায়েন্সের সেমিস্টার 3 এর যে ক্লাসগুলো সেগুলো তোমরা দেখতে পারবে এসওয়াই বাংলার যে নতুন চ্যানেল সেই চ্যানেলে, ঠিক আছে। তো প্রথমেই আমরা সিলেবাস তো অ্যানালাইসিস আমি করেই দিয়েছি। সিলেবাস অ্যানালাইসিসের ভিডিওটা আশা করি তোমরা সবাই মোটামুটি দেখে নিয়েছো, যে তোমাদের কি কি সিলেবাস থাকছে এবং কোন পার্ট থেকে কত নাম্বারের কোয়েশ্চেন তোমরা দেখতে পাবে। তো সেই জিনিসগুলো আশা করি তোমরা দেখে নিয়েছো। তবুও আমি একবার বলে দিই, তোমাদের 35 মার্কসের পুরোটাই এমসিকিউ এর ওপর কোয়েশ্চেন হবে, ঠিক আছে, যার মধ্যে 25 মার্কস থাকবে পাইথন থেকে আর 10 মার্কস থাকবে ই কমার্স থেকে। এই দুটো ইউনিটই কিন্তু তোমাদের আছে, ঠিক আছে। তো আমরা প্রথমে এই থিওরি বেস চ্যাপ্টারটা শুরু করব। ই কমার্সের যে থিওরি বেস চ্যাপ্টারটা রয়েছে সেটা আমরা আগে শুরু করব, যেখান থেকে 10 মার্কসের কোয়েশ্চেন আসে এবং এটার 4টে পার্ট তোমাদের পড়তে হবে। 4টে পার্টের মধ্যে প্রথমে হচ্ছে ইন্ট্রোডাকশন পার্ট থাকবে, যেটার মধ্যে ই কমার্সের বিভিন্ন ই কমার্স কী, কেন আমরা ই কমার্স ব্যবহার করি, ই কমার্সের কাজ কী, ঠিক আছে। তারপর সুবিধা অসুবিধা এই জিনিসগুলো থাকবে। তারপর যেটা থাকবে সেটা তোমাদের হচ্ছে পেমেন্ট সিস্টেম থাকবে। দেন তোমাদের ডেটা এক্সচেঞ্জ বলে একটা চ্যাপ্টার আছে, আর তারপর মার্কেটিংয়ের পার্টটা রয়েছে। তো প্রত্যেকটা চ্যাপ্টারই কিন্তু ইকুয়ালি আমরা এখানে ডিসকাস করব। তো আজকে যে চ্যাপ্টারটা আমরা পড়ছি কম্পিউটার সায়েন্সে, সেটা দেখো ইলেকট্রনিক কমার্সের পরিচিতি। ইলেকট্রনিক কমার্স বা ই কমার্সের পরিচিতিটা আমরা পড়ব, ঠিক আছে। দেখো প্রথমে আমরা আজকে একটু ডিসকাস করে নিই যে আমরা কোন টপিকগুলো নিয়ে আজকে আলোচনা করব। প্রথমে দেখো রয়েছে ই কমার্স কী এবং তার সংজ্ঞা। এছাড়া আমি একটা অ্যাড করেছি একটু, যেটা হচ্ছে ই কমার্সের একটু হিস্ট্রি টাইপের, সেটা একটু আমরা জেনে নেব আগে, যে ই কমার্স কীভাবে এলো, কখন থেকে শুরু হলো, কখন থেকে জনপ্রিয়তা বাড়তে শুরু করলো, সেই জিনিসটা আমরা একটুখানি আগে পড়ে নেব। দেন আমরা ই কমার্স কী, ই কমার্সের সংজ্ঞা এগুলো জানবো। তারপর ই কমার্সের প্রধান কার্যকলাপ কী সেগুলো পড়বো। তারপর ই কমার্সের লক্ষ্য কী সেটা দেখব। দেন আমরা দেখব এর প্রযুক্তিগত উপাদান, ই কমার্সটা যে বা ই কমার্স বিজনেসটাতে চলছে তার যে প্রযুক্তিগত উপাদানগুলো রয়েছে সেগুলো সম্পর্কে পড়ব। নেক্সট পড়ব ই কমার্সের কার্যাবলী, কি কি কাজে বা কি কি ফাংশন থাকে ই কমার্সের, সেই পার্টটা পড়ব। তারপর অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, সুবিধা অসুবিধাগুলো আমরা আলোচনা করব, যে কি সুবিধা থাকে কি অসুবিধা থাকে সেটা, এবং ই কমার্সের কতটা পরিধি বা কতটা জায়গা জুড়ে ই কমার্স রয়েছে সেই জিনিসটা নিয়ে কিন্তু আমরা আলোচনা করব, ঠিক আছে। তো প্রথমেই আমরা চলে যাচ্ছি যে একটু হিস্ট্রিটা পড়ে নিই, যে ই কমার্সের হিস্ট্রিটা কি, ই কমার্স কীভাবে এলো। তার আগে একটা কথা বলি, ই কমার্স কি সেটা একটু বলে দিই। ই কমার্সের মাধ্যমে কি হয় সেটা বলি, যে যখনই আমাদের ই কমার্স কথাটা মাথায় আসে তখন আমরা কি বুঝবো। ই কমার্স বলতে প্রথমেই বোঝায় হচ্ছে ইলেকট্রনিক কমার্সকে, ঠিক আছে। এখানে কি হচ্ছে, এখানে আমরা অনলাইনের মাধ্যমে মানে ইন্টারনেট ব্যবহার করে আমরা ডিজিটালি বিভিন্ন ধরনের প্রোডাক্ট কিনছি বা বিক্রি করতে পারছি। এটাই কিন্তু মেন ই কমার্সের সংজ্ঞা তোমরা বলতে পারো, বা ই কমার্স বোঝার জন্য এইটুকুনি বোঝা জরুরি যে অনলাইনের মাধ্যমে আমরা যে এত পরিমাণে শপিং করছি, এত কিছু কিনছি, এত কিছু বিক্রি হচ্ছে, সেই যে জিনিসটা, এই পুরো প্রসেসটাই কিন্তু ই কমার্সের মাধ্যমে হয়। আমরা যত বেশি স্লাইডের দিকে এগোবো তত বেশি কিন্তু আমাদের নলেজগুলো আরও ভালোভাবে ক্লিয়ার হতে শুরু করবে। তো প্রথমেই দেখো একটা লেখা রয়েছে এখানে, যে প্রথম কবে ই কমার্সের লেনদেন শুরু হয়েছিল। প্রথম কবে ই কমার্সের লেনদেন শুরু হয়েছিল, প্রথম ই কমার্সের লেনদেন শুরু হয়েছিল 1994-এ, ঠিক আছে। প্রথম ই কমার্সের লেনদেন শুরু হয়েছিল 1994-এ, যেটা শুরু করেছিল কে, 1994-এর 11th of August শুরু হয়েছিল, ঠিক আছে। 11th of August শুরু হয়েছিল 1994-এ, 11th of August শুরু হয়েছিল। কে শুরু করেছিল সেটা একটু বলি, সেটা শুরু করেছিল হচ্ছে ড্যাম কোহন নামে একজন, ঠিক আছে। কে শুরু করেছিল, ড্যাম কোহন, ঠিক আছে।
শুরু করেছিল ড্যাম কোহন নামের একজন ব্যক্তি, যে কিনা কি করেছিল, যে হচ্ছে একটা ওয়েবসাইট তৈরি করেছিল এবং সেই ওয়েবসাইটটা তৈরি করার পর তার কাছ থেকে তারই বন্ধু একটা সিডি কিনেছিল, প্রথম তার কাছ থেকে একটা সিডি কিনেছিল, ঠিক আছে, এবং যেই সিডিটার দাম ছিল অ্যাপ্রক্সিমেটলি $12.48 কাছাকাছি, ঠিক আছে, $12.48 কাছাকাছি এই সিডিটার দাম পড়েছিল। তো এইটাকেই কিন্তু আমরা প্রথম ই কমার্সের লেনদেন হিসেবে ধরবো, ঠিক আছে। তারপর যদি বলি ই কমার্সে ভারতের স্থান কত, ই কমার্সে ভারতের স্থান হচ্ছে সপ্তম, ঠিক আছে, 7th পজিশনে ই কমার্সে ভারতের স্থান। এটা 2022-এ ক্যালকুলেট করা হয়েছিল, ঠিক আছে, 2022-এ এটা প্রথম ক্যালকুলেট করা হয়েছিল এবং বলা হয়েছিল সেখানে যে ভারতের স্থান এখানে সপ্তম নাম্বার পজিশনে আছে। তাহলে এবার একটু বলে দিই যে প্রথম, দ্বিতীয়, তৃতীয়তে কারা আছে। ফার্স্ট পজিশনে আছে চায়না, ঠিক আছে, ফার্স্ট পজিশনে আছে চীন। তারপর সেকেন্ড পজিশনে কে আছে, সেকেন্ড পজিশনে আছে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, ঠিক আছে, সেকেন্ড পজিশনে কে থাকবে, মার্কিন যুক্তরাষ্ট্র থাকবে। আর থার্ড পজিশনে কে থাকবে, থার্ড পজিশনে থাকবে জাপান, ঠিক আছে, থার্ড পজিশনে কে থাকবে, জাপান। এই গেল হচ্ছে আমাদের ভারতের স্থান। ই কমার্সে ভারতের কত নম্বর স্থান, সপ্তম। তাছাড়া প্রথম, দ্বিতীয়, তৃতীয়তে কারা রয়েছে সেটাও কিন্তু একটু বলে দিলাম। আর এটা কবে ক্যালকুলেট করা হয়েছিল, এটা 2022-তে ক্যালকুলেট করা হয়েছিল, ঠিক আছে। তারপর দেখো ভারতে প্রথম ই কমার্স ওয়েবসাইট কোনটা, প্রথম ই কমার্স ওয়েবসাইট হচ্ছে fabmart.com। fabmart.com হচ্ছে প্রথম ই কমার্স ওয়েবসাইট, যেটা চালু হয়েছিল 1999-এ, যেটা চালু হয়েছিল 1999-এ। এই সালগুলো এবং এই যে এই ছোট ছোট যে পয়েন্টগুলো, এগুলো কিন্তু তোমরা একটু নোট করে নিও। এখান থেকে কিন্তু যেহেতু তোমাদের এমসিকিউ বেসড কোশ্চেন, তো এমসিকিউ কিন্তু আসার পসিবিলিটি অত্যন্ত বেশি, ঠিক আছে। দেখো তারপর প্রথম ই কমার্স কোম্পানি কোনটা, ই কমার্স কোম্পানি হচ্ছে প্রথম 1982-তে তৈরি হয়েছিল এবং সেটা কি, সেটা হচ্ছে বিসিই ছিল। বিসিইর ফুল ফর্ম কি, বোস্টন কম্পিউটার এক্সচেঞ্জ। বোস্টন কম্পিউটার এক্সচেঞ্জই ছিল কিন্তু প্রথম ই কমার্স কোম্পানি, যাদের মাধ্যমে কিন্তু ই কমার্সটা মানে কোম্পানির উদ্ভব হয়েছিল, প্রথম উদ্ভব হয়েছিল বোস্টন কোম্পানি অফ কম্পিউটার এক্সচেঞ্জের মাধ্যমে। এবং এটা কত সালে হয়েছিল, 1984-এ হয়েছিল, ঠিক আছে। এছাড়া বিশ্বে বৃহত্তম কিছু ই কমার্স যে কোম্পানি রয়েছে সেগুলোর নাম বলি। প্রথমেই আমাদের যে নামটার কথা মাথায় আসে সেটা কি, অ্যামাজন, ফ্লিপকার্ট, এই ধরনের জিনিসগুলো আমাদের মাথায় আসে। এই যে অ্যামাজন, ফ্লিপকার্ট, এছাড়া কি মিন্ত্রা আছে, তারপর OLX আছে, বিভিন্ন ধরনের এরকম বড় বড় কিন্তু ই কমার্স কোম্পানি থাকে। এবার একটা ছোট্ট ইনফরমেশন এখানে আরেকটু দিয়ে দিই, সেটা হচ্ছে 2019 সালে এটা ক্যালকুলেট করা হয়েছিল যে 2019 সালে অ্যামাজনের বার্ষিক আয় ছিল কত, $993 বিলিয়ন, ঠিক আছে, $993 বিলিয়ন, যেটা শুধুমাত্র অ্যামাজনই মানে আয় করেছিল। অ্যামাজনের প্রফিট ছিল শুধুমাত্র $993 বিলিয়ন, যেটা 2019 সালের ক্যালকুলেশন অনুযায়ী, ঠিক আছে। আশা করি তোমরা এই হিস্ট্রি অফ ই কমার্সটা বুঝতে পেরেছো। আমি পরেরটায় যাচ্ছি, ঠিক আছে। দেখো পরেরটায় কি আছে, পরেরটায় বলছে যে ই কমার্স কি। এখান থেকে কিন্তু ছোট্ট একটা কোয়েশ্চেন তোমাদের জন্য ইম্পর্টেন্ট। ই কমার্সকে আমরা এরকমভাবে বলি, ই কমার্সকে তো আমরা ইলেকট্রনিক কমার্স হিসেবে ডিনোট করি। তো সেক্ষেত্রে এই কোয়েশ্চেনটা এরকমভাবে দিতেই পারে যে এই যে ই কমার্স, এখানে ইটাকে মানে ই যে ইয়েটা রয়েছে, ওয়ার্ডটা রয়েছে, সেটা কোন ওয়ার্ডকে ডিনোট করছে, বা ই যে লেটারটা রয়েছে সেটা কোন ওয়ার্ডকে ডিনোট করছে বলে 4টে অপশন দিয়ে দিল। সেখান থেকে কিন্তু তোমাকে চুজ করতে হবে যে এখানে ই বলতে ইলেকট্রনিক কমার্সকে ডিনোট করছে, ঠিক আছে। এবার দেখো এখানে ডেফিনেশনটা আমি লিখে দিয়েছি, ডেফিনেশনটা আমি বলেও দিচ্ছি। ডেফিনেশনটা হচ্ছে ই কমার্স হচ্ছে ডিজিটালি আমরা কোনো পরিষেবা কিনছি বা কোনো পণ্য কিনছি কারুর থেকে, সেটা কিসের মাধ্যমে হচ্ছে, অবশ্যই ইন্টারনেটের মাধ্যমে আমরা কিন্তু
করছি। ইন্টারনেটের মাধ্যমে আমরা যদি ডিজিটাল প্ল্যাটফর্মে কোনো পরিষেবা বা পণ্য কেনাবেচা করি তাহলেই সেটা কি হবে, সেটাকে আমরা বলতে পারি যে সেটাই ইলেকট্রনিক কমার্স বা ই কমার্স। ঠিক আছে, দেখো এরপর বলছে যে ই কমার্সের মাধ্যমে কিন্তু আমরা শুধুমাত্র যে এই যে পণ্য কেনাবেচা করব সেটাই কিন্তু নয়। ই কমার্সের মাধ্যমে আমরা কি করতে পারি, ই কমার্সের মাধ্যমে কিন্তু আমরা বিভিন্ন ধরনের ডেটা আদান প্রদানও করতে পারি। এরকম হয় যে অনেক জায়গায় পার্টনারশিপে বিজনেস করে, ঠিক আছে, এবার সেখানে বিভিন্ন ধরনের ইনফরমেশান নিজেদের মধ্যে ট্রান্সফার করার জায়গা তৈরি হয়, সেগুলোও কিন্তু আমরা এই ই কমার্স প্ল্যাটফর্মের মাধ্যমে করে থাকি। এই যে এখানে যেমন দেখো আমি লিখেছি যে তথ্য ইনফরমেশান আদান প্রদানের সাথে সাথে আদান প্রদান যেমন করা যায়, এক্সচেঞ্জও করা যায়, ঠিক আছে, তারপর কি লেনদেন সম্পন্ন করা যায়, ব্যবসায়িক প্রতিষ্ঠান, গ্রাহক এবং বিভিন্ন অংশীদারির মধ্যেও যোগাযোগ তৈরি করা যায়। এক্ষুনি বললাম যে পার্টনারশিপের যে বিজনেসগুলো হয় তাদের মধ্যেও কিন্তু নিজেদের মধ্যে বিভিন্ন ধরনের ইনফরমেশান বা ধরো প্রোডাক্ট রিলেটেড বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো শেয়ার করার পসিবিলিটি তৈরি হয় সেগুলোও কিন্তু করা যায় এই ই কমার্সের মাধ্যমে। ঠিক আছে, দেখো আমি কিন্তু এগুলো বলে দিলাম, আশা করি এগুলো পুরোটাই কিন্তু থিওরি বেসড পার্ট। ঠিক আছে, আমি বলে দেওয়ার পরেও কিন্তু তোমাকে একটু বই থেকে এগুলোকে পড়ে নিতে হবে, তাহলে তোমার পুরোপুরি লজিকটা ক্লিয়ার হয়ে যাবে। আর কি এগুলো কিন্তু মানে যেহেতু থিওরি, এবার এখান থেকে কীরকম ধরনের কোয়েশ্চেন আসবে, কোয়েশ্চেন তো আমি ডেফিনেটলি সলভ করাবো, ঠিক আছে, কিন্তু তার সাথেও তোমাদেরকে কি করতে হবে, তোমরা যে যা বই ফলো করছো সেই বই থেকে কিন্তু একবার করে হলেও এই ভিডিওটা দেখার পরে একবার করে হলেও জিনিসগুলো রিভাইন্ড করে নিও, যাতে করে তোমার মাথার মধ্যে এটা চলে আসে যে ই কমার্সের মাধ্যমে কি হচ্ছে, কিভাবে এটা কাজ করছে, যাতে করে তুমি অপশানগুলো দেখলে বুঝতে পারো যে কোনটা সঠিক উত্তর হতে পারে। ঠিক আছে, দেখো এরপর আমরা পড়বো হচ্ছে ই কমার্সের প্রধান কার্যকলাপ। প্রধান কার্যকলাপের মধ্যে প্রথমেই যেটা আসছে সেটা ভীষণ ইম্পর্টেন্ট, আর আমরা এইটা মানে ই কমার্স কথাটা শুনলে আমাদের মনে এটাই প্রথমে আসে যে পণ্য কেনাবেচা। তো পণ্য কেনাবেচা কিন্তু ইলেকট্রনিক কমার্সের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কার্যকলাপ। ঠিক আছে, যেমন ধরো এখানে বলছে যে অনলাইনের মাধ্যমে আমরা কি করতে পারি, বিভিন্ন ধরনের পণ্য কেনাবেচা করতে পারি। এবার কিভাবে কেনাবেচা করতে পারি, বিভিন্ন ধরনের ওয়েবসাইট আছে, অ্যাপ আছে, যেগুলোর মাধ্যমে আমরা সেখানে লগ ইন করে আমাদের অ্যাকাউন্ট তৈরি করে আমাদের পছন্দ মতো জিনিস কিন্তু আমরা সেখান থেকে কিনতে পারি। এবার সেগুলোর কিছু এক্সাম্পল দিয়ে দিই, সেগুলোর কিছু এক্সাম্পল হচ্ছে যেমন ধরো অ্যামাজন আছে, ঠিক আছে, ফ্লিপকার্ট আছে, মিন্ত্রা আছে, মিশো আছে, ঠিক আছে, এগুলো অ্যামাজন, ফ্লিপকার্ট, আরও বিভিন্ন আছে যেগুলো আমি এখানে আর মেনশন করলাম না। আশা করি তোমরা এই ধরনের ওয়েবসাইট সবাই ইউজ করেছো, কোনো না কোনো সময় ইউজ করেছো, তো তোমরা মোটামুটি জানো যে এইগুলো দিয়ে কিভাবে কাজ হয়। ঠিক আছে, আচ্ছা এবার ধরো তথ্য আদান প্রদান। তথ্য আদান প্রদান কিভাবে হচ্ছে, তথ্য আদান প্রদানের মধ্যে যেমন ধরো প্রোডাক্টের ডিটেলস থাকতে পারে, বিভিন্ন ধরনের প্রোডাক্ট যারা কিনছে, কি ধরনের প্রোডাক্ট মানুষ কিনছে, কোন ধরনের প্রোডাক্টের চাহিদা বেশি, সেই জিনিসগুলোও কিন্তু থাকে। সেগুলো যারা ধরো অংশীদারি বিজনেস করে, দুজন তিনজনের মধ্যে পার্টনারশিপে বিজনেস হয়, তাদের মধ্যে কিন্তু জিনিসগুলো শেয়ার করার পসিবিলিটি অনেক বেশি পরিমাণে তৈরি হয়। এবার তারা কিভাবে এই তথ্যগুলো আদান প্রদান করে সেইগুলো কিন্তু করা যায় 3-4টে প্রসেসের মাধ্যমে। প্রথমেই আসে ইমেল। ইমেলের মাধ্যমে কিন্তু তারা বিভিন্ন ধরনের ইনফরমেশান শেয়ার করতে পারে নিজেদের মধ্যে, যেগুলো এসেনশিয়াল মনে হয় সেগুলো কিন্তু তারা নিজেদের মধ্যে একে অপরের সাথে শেয়ার করছে। কিভাবে, ইমেলের মাধ্যমে ওরা ইলেকট্রনিক মেল করছে। আচ্ছা ইমেলের ফুল ফর্মটাও একটু বলে দিই, ইমেলের ফুল ফর্ম হচ্ছে ইলেকট্রনিক মেল। ঠিক আছে, ইমেলকে আমরা কি দিয়ে ডিনোট করি, ইমেলকে আমরা ডিনোট করি ইলেকট্রনিক মেল দিয়ে। ঠিক আছে, এরপর আসছে সোশ্যাল মিডিয়া। দেখো সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও কিন্তু বিভিন্ন ধরনের প্রোডাক্টের আমরা প্রমোশন করে থাকি, বিভিন্ন ধরনের প্রোডাক্টের আমরা বিজ্ঞাপন বানাই, সেগুলো আমরা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করি। সেখান থেকেও কিন্তু বিভিন্নভাবে একে অপরের মধ্যে তথ্যটা আদান প্রদান হচ্ছে। আমার যদি কোনো প্রোডাক্ট ভালো লাগে, আমি কি করব, সেই প্রোডাক্টটা আমি চাইবো যে আমার কোনো
বন্ধুকে বলবো যে হ্যাঁ এখান থেকে আমি প্রোডাক্ট কিনেছি, সেটা ভালো পাওয়া গেছে, তো সেভাবে কিন্তু বিজনেসটা গ্রো করতেও শুরু করে। নেক্সট দেখো আছে কি ভিডিও কনফারেন্সিং। ভিডিও কনফারেন্সিংটা কিভাবে হচ্ছে, সাপোজ যারা ধরো পার্টনারশিপে বিজনেস করছে তাদের ক্ষেত্রে কি হচ্ছে, তাদের ক্ষেত্রে ইমিডিয়েটলি তাদের বিজনেস রিলেটেড কোনো একটা মিটিং করার প্রয়োজনীয়তা পড়লো। এবার কিছু কিছু মেম্বার রয়েছে যারা হয়তো সেই মুহূর্তে ওই সিচুয়েশনে অ্যাভেলেবেল নেই যে ফিজিক্যালি মিটিংটা করবে, তো তখন তারা কি করবে, ভিডিও কলিংয়ের মাধ্যমে কিন্তু খুব এসেনশিয়াল যে মিটিংগুলো সেগুলো কিন্তু করতে পারে। এইগুলোর জন্য কি কি আছে, গুগল মিট আছে, জুম আছে। ভিডিও কনফারেন্সিংগুলোর জন্য কি কি আছে, গুগল মিট আছে, গুগল মিট আছে, তাছাড়া জুম আছে, ঠিক আছে। এই ধরনের অ্যাপ্লিকেশানে কিন্তু এই মিটিংগুলো খুব ভালোভাবে করা যায়। তো ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বা ভিডিও কলিংয়ের মাধ্যমেও কিন্তু তারা নিজেদের মধ্যে এসেনশিয়াল তথ্য বা মিটিং খুব ভালোভাবে সম্পন্ন করতে পারে। নেক্সট দেখো বলেছে ফাইল শেয়ারিং। ফাইল শেয়ার কিভাবে করবে, অনেক সময় দেখা যায় যে অনেক বড় বড় ফাইল শেয়ার করার সিচুয়েশন তৈরি হলো। মানে ধরো একটা এমন ডেটা রয়েছে যেখানে সমস্ত কাস্টমারের ডিটেলসগুলো দেওয়া রয়েছে, সেটা আমাকে কাউকে শেয়ার করতে হবে। এবার সেটার ফাইল সাইজটা এতটাই বড় হয়ে গেছে যে আমি হয়তো কোনোভাবে তাকে মেলও করতে পারছি না। মেলেরও তো একটা পার্টিকুলার ওরা সাইজ লিমিট দিয়ে দেয় যে এই সাইজের মধ্যেই তোমার ফাইলটা আছে, থাকলে তবেই তুমি আপলোড করতে পারবে। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, সেক্ষেত্রে আমরা গুগল ড্রাইভের সাহায্য নিতে পারি। গুগল ড্রাইভ কি করবে, গুগল ড্রাইভের মধ্যে আমরা ওই যদি ফাইলটা সেভ করে দিই তাহলে কিন্তু যতজন মেম্বারের ওই ফাইলটা প্রয়োজন ততজন মেম্বার কিন্তু কি করতে পারবে, ওই ফাইলটা অ্যাক্সেস করতে পারবে। শুধুমাত্র আমাদেরকে কি করতে হবে, অ্যাক্সেস অপশানটা দিতে হবে। অ্যাক্সেস যদি আমরা না দিই তাহলে কিন্তু যে কেউ ওই মানে ইয়েটা নিতে পারবে না। আমাদের অ্যাক্সেসটা আগে দিতে হবে। যদি আমরা সবাইকে অ্যাক্সেস দিয়ে দিই তাহলে কিন্তু ওরা ওই ফাইলটা সবাই মিলে দেখতে পারবে এবং নিজেদের মধ্যে সেই জিনিসগুলো নিয়ে ডিসকাস করতে পারবে এবং নিজেদের মধ্যে তথ্য আদান প্রদান করার পসিবিলিটিসও তৈরি হবে। ঠিক আছে, ফাইল শেয়ারিংটাও বলে দিলাম। ফাইল শেয়ারিংয়ের মধ্যে গুগল ড্রাইভের অপশানটা মনে রেখো, ঠিক আছে। আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। আমি পরেরটাই যাচ্ছি। যদি কারোর কোনো সমস্যা হয় তাহলে তোমরা কমেন্টে বলো, আমি চেষ্টা করব তোমাদের সবার কমেন্টের রিপ্লাই করার, ঠিক আছে। দেখো কার্যকলাপের মধ্যে আরও কিছু কার্যকলাপ রয়েছে যেগুলো রয়েছে। প্রথমেই দেখো লেনদেন। লেনদেনটা কিন্তু একটা ভীষণ ইম্পর্টেন্ট পার্ট। এই যে আমরা যে জিনিসপত্র কেনাকাটা করছি এগুলো তো আর আমাদের ফ্রিতে দিচ্ছে না, এগুলো কি হচ্ছে, এগুলো আমাদের পয়সা দিতে হচ্ছে, পয়সা দিয়ে কিনতে হচ্ছে। এবার পয়সা আমরা কিভাবে দিচ্ছি, বিভিন্ন প্রসেসে আমরা পয়সা দিতে পারি। কিভাবে দিতে পারি, অনলাইনের মাধ্যমে আমরা যখন কিনছি কোনো জিনিস তাহলে আমরা অনলাইনে সেই সময় পেমেন্ট করে দিতে পারি। অথবা কি করতে পারি, আমরা কোনো রকম কোনো কার্ড ইউজ করে বা সেটা ডেবিট কার্ড হতে পারে, ক্রেডিট কার্ড হতে পারে, সেভাবেও করতে পারি, বা ক্যাশ অন ডেলিভারির অপশানেও কিন্তু করতে পারি, ইভেন ব্যাঙ্ক ট্রান্সফারও করতে পারি। তো এই জিনিসগুলোর মাধ্যমে কিন্তু আমরা অনলাইনে লেনদেনটা করতে পারি। দেখো লেনদেনের মধ্যে প্রথমেই আছে অনলাইন ব্যাংকিং লেনদেন। অনলাইন ব্যাংকিং লেনদেন বলতে কি বোঝাচ্ছে, অনলাইন ব্যাংকিং লেনদেন হচ্ছে একটা পেমেন্ট সিস্টেম যেখানে গ্রাহকদের যদি কোনো রকম কোনো বিল পরিশোধ করার ব্যাপার থাকে সে কিন্তু সেটা করতে পারবে। এই যে গ্রাহকদের বিল পরিশোধের যদি কোনো রকম কোনো মানে সুযোগ তৈরি হয় তাহলে কিন্তু তারা সেটা করতে পারবে এবং কেনাকাটাও করতে পারবে, ঠিক আছে। সেটা সেই সময় পেমেন্টটা কিভাবে হবে, অনলাইনে ব্যাংকের মাধ্যমে পেমেন্টটা হবে। অনলাইনে ব্যাংকের মাধ্যমে পেমেন্টের কিন্তু বিভিন্ন ধরনের ধরন হয়, সেটা যখন আমরা পেমেন্ট সিস্টেম পড়ব তখন আরও মানে ভালোভাবে পড়বো। যেমন IMPS হয়, NEFT হয়, ঠিক আছে, বিভিন্ন ধরনের হয়, সেগুলো আমরা যখন আবার পড়বো পেমেন্ট সিস্টেম তখন বুঝবো। আচ্ছা, পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে কেউ কোনোদিনও পেমেন্ট যখন করো, অনলাইনে জিনিস কিনে যখন পেমেন্ট করো তখন দেখেছো আমাদের অর্ডার কনফার্মেশনের পর কি হয়, আমাদের অ্যাড্রেসটা জানতে চায়। অ্যাড্রেস জানানোর পরে গিয়ে কিন্তু আমাদের ওই পেমেন্ট গেটওয়েটা খুলে দেয় যে তুমি কিভাবে পেমেন্ট প্রসিডিওরটা কন্টিনিউ করতে চাও। ওখানে আমাদের বিভিন্ন ধরনের অপশান থাকে, একটু আগেই বলেছি। তো সেই অপশানগুলোর মধ্যে কেউ যদি পেমেন্ট গেটওয়ে নেয় তাহলে পেমেন্ট গেটওয়ের মাধ্যমে পেপাল আছে, স্ট্রাইপ আছে, ঠিক আছে, পেপাল আছে, আচ্ছা পেপাল আছে, স্ট্রাইপ আছে, এগুলোর মাধ্যমে কিন্তু আমরা অনলাইনে পেমেন্ট করতে পারি এবং এগুলো কি পেমেন্ট গেটওয়ে হিসেবে কাজ করে, ঠিক আছে।
নেক্সট দেখো, নেক্সট হচ্ছে এটিএম এর মাধ্যমে লেনদেন। এটিএম এর ফুল ফর্মটা বলে দিই। এটিএম এর ফুল ফর্ম হচ্ছে, এখানে লেখা আছে দেখো, এটিএম এর ফুল ফর্ম হচ্ছে অটোমেটেড টেলার মেশিন। ঠিক আছে, এইগুলো কি করে, এগুলো গ্রাহকদেরকে নগদ তথ্য তুলতে এবং অনেক ক্ষেত্রে এরকম কর্নার থাকে যেখানে আমরা এটিএম এর মাধ্যমে কিন্তু টাকা জমাও রাখতে পারি। তো সেই ব্যবস্থাগুলোও কিন্তু এখানে আমাদের ব্যাংক এটিএম লেনদেনের মাধ্যমে আমরা করতে পারি। যখন খুশি আমরা টাকা তুলেও আনতে পারি, আবার যদি আমাদের রাখার প্রয়োজনীয়তা থাকে তাহলে কিন্তু আমরা এটিএম এর মাধ্যমে গিয়ে আমাদের শুধু ব্যাংকের বই বা কার্ডটার প্রয়োজন হয়, সেই কার্ডে ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড যাই বলি না কেন সেটার প্রয়োজন হয়, সেটা নিয়ে গেলে কিন্তু আমরা সেখানে কি করব, টাকা জমাও রাখতে পারবো। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে ডিবিএমএস। ডিবিএমএস হচ্ছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। এখানে একটু ডাটা লেখা আছে, এটা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম হবে। ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কি কাজ করে? ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের এখানে প্রধান কাজ হলো তোমার যে ইনফরমেশনগুলো সেগুলো কিন্তু একটা জায়গায় স্টোর হয়। যখন ধরো তুমি প্রথম অ্যামাজনে লগ ইন করে কোনো জিনিস কিনছো, তখন কি হয়, তখন তোমার যে অ্যাড্রেসটা থাকে সেটা যখন তুমি দিয়ে দাও সেটা কিন্তু সেভড অবস্থায় থাকে। আবার যখন তুমি পরে গিয়ে সেটার মাধ্যমে লেনদেন করতে চাইছো বা কোনো কিছু কিনতে চাইছো, তখন কিন্তু আর তোমাকে সব ডিটেলস দেওয়ার প্রয়োজনীয়তা থাকে না। ঠিক আছে, তো সেই রকম ও কিন্তু সমস্ত তোমার যে ডিটেলসগুলো থাকছে সেগুলোকে যেমন করছে, স্টোর করে রাখছে, সেই রকম কে কোন প্রোডাক্ট কিনছে সেগুলোও কিন্তু ওর কাছে স্টোরড অবস্থায় থাকছে, এবং কোন পণ্যের স্টক আছে, কোন পণ্যের স্টক নেই, কোন পণ্য বেশি বিক্রি হচ্ছে, কোন পণ্য কম বিক্রি হচ্ছে, সেগুলো সমস্ত কিছু ডিটেলস কিন্তু এ টু জেড কোথায় থাকে, এ টু জেড সব এই ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে ওরা স্টোর করে রাখে। ঠিক আছে, ডেটা পরিচালনা এবং সংরক্ষণ করে রাখে। এটাই ছিল ই কমার্সের প্রধান কার্যকলাপ। এরপরে আমরা লক্ষ্য পড়ব যে ই কমার্সের প্রধান লক্ষ্য কি। ই কমার্সের প্রধান লক্ষ্যের মধ্যে প্রথম যেটা পড়ে সেটা হচ্ছে বাজার সম্প্রসারণ, তারপর হচ্ছে খরচ কমানো, তারপর গ্রাহক সন্তুষ্টি, নেক্সট হচ্ছে প্রতিযোগিতামূলক সুবিধা। প্রথমেই দেখো বাজার সম্প্রসারণ। বাজার সম্প্রসারণের মধ্যে কি পড়ে, যখন আমরা কোনো বিজনেস অফলাইনে শুরু করি তখন আমরা কি চাইবো, যে যত বেশি সংখ্যায় লোক আমাদের ওই দোকানটা সম্পর্কে জানবে, তত বেশি সংখ্যক মানুষ কিন্তু আমাদের দোকানে আসবে জিনিসপত্র কিনতে, তত কিন্তু আমাদের বিজনেসটা আস্তে আস্তে বাড়তে শুরু করবে এবং একটা সময় দেখা যাবে যে অনেক পরিমাণে আমাদের বিজনেসটা গ্রো করেছে। তো এইভাবে কিন্তু অফলাইনের মাধ্যমে বাজার সম্প্রসারণ হয়। সাপোজ ধরো আমাদের একটা সোনার দোকান আছে, এবার সেই সোনার দোকানটা আমাদের এরিয়াতে রয়েছে, সেই এরিয়াতে সোনার দোকানটা ঠিকঠাক মতো চলছে, ভালোভাবে চলছে। এবার আমরা কি চাইলাম যে এখন তো এই দোকানটা ভালোভাবে চলছে এবং আমাদের প্রোডাক্টের চাহিদাও আছে, লোকজন আমাদের দোকানে আসছে, কিনছে, তাদের ডিজাইন পছন্দ হচ্ছে, সব কিছু হচ্ছে। তো আমরা ঠিক করলাম যে আমাদেরই ওই যে ব্রাঞ্চটা, ওই যে দোকানটা রয়েছে সেই দোকানটারই আরও নতুন নতুন ব্রাঞ্চ আমরা খুলবো। এবার সেই নতুন নতুন ব্রাঞ্চগুলো যখন আমরা খুলছি তখন দেখা যাচ্ছে যে আমার এরিয়ার পরে আমি আমাদের আরেকটু দূরে গিয়ে আরেকটা ব্রাঞ্চ খুললাম, এরকমভাবে দেখা গেল আমাদের শহরের বাইরে অন্য একটা শহরে এখন একটা ব্রাঞ্চ খুললাম। এরকমভাবে কিন্তু আমরা ব্রাঞ্চ খুলে খুলে বিভিন্নভাবে বাজারটাকে সম্প্রসারণ করতে পারি। এছাড়া কিভাবে করতে পারি, এছাড়া কিন্তু আমরা অনলাইনের মাধ্যমে যদি কোনো একটা অ্যাপ তৈরি করি বা কোনো একটা ওয়েবসাইট বানাই, সেখানে যদি আমাদের তৈরি করা ডিজাইনগুলো দিই, সেগুলোর সমস্ত ডিটেলসগুলো পাই টু পাই লেখা থাকে, যে দাম কীরকম, কীরকম কোয়ালিটি, কত গ্রামের, এই ধরনের জিনিসগুলো যদি সব কিছু আমরা ওখানে পাই টু পাই মেনটেন করি, তাহলে কিন্তু আমাদের যে বাজারটা, আমাদের যে ওই যে সোনার দোকানের যে বাজারটা, সেটা কিন্তু আস্তে আস্তে আরও অনেক বেশি পরিমাণে গ্রো করতে শুরু করবে। এখন তো তোমরা বেশিরভাগ জায়গায় দেখবে যে বেশিরভাগ অর্নামেন্টসের দোকান, বেশিরভাগ তোমাদের যে জুয়েলারি দোকানগুলো আছে, তারপর ধরো তোমার শাড়ির দোকান, এখানে কি করে, এখানে লাইভ করে, লাইভের মাধ্যমে ওরা বলে, মানে দেখায় ওদের যে ডিজাইনগুলো আছে সেগুলোর দাম বলে, এবার যাদের যাদের পছন্দ হয় তারা সেগুলো কিনে নেয়। তো এটাও কিন্তু একটা বাজার সম্প্রসারণের উদাহরণ আমরা ধরতে পারি। ঠিক আছে, তাহলে বাজার সম্প্রসারণ আশা করি বোঝা গেছে। এবার আমি বলি যে খরচ কিভাবে কমছে, খরচটা কিভাবে কমতে পারে। সাপোজ তুমি ভাবো না যে যদি তুমি অফলাইনে একটা দোকান খোলো তাহলে তার কি কি আনুষঙ্গিক খরচ হতে পারে। প্রথমে আমি যেখানে দোকানটা খুলছি সেটার একটা নির্দিষ্ট খরচ আছে, ঠিক আছে। তারপর আমি দোকানে যাদের কর্মচারী রাখবো সেই কর্মচারীদের প্রত্যেক মাসে আমাকে কোনো না কোনো টাকা দিতে হবে, এবার সেটার একটা খরচ রয়েছে। তারপর
আমার যে শোরুমটা হবে সেই শোরুমটার মধ্যে আমাকে বিভিন্ন লাইট ইউজ করতে হবে, এসি লাগাতে হবে, বিভিন্ন ধরনের যেগুলো ইনফ্রাস্ট্রাকচার যেগুলো একটা দোকান মেনটেন করার জন্য লাগে সেগুলো দিতে হবে। এবার সেগুলোর জন্য আমাকে পার্টিকুলারলি মাসের শেষে একটা ভালো রকমের ইলেকট্রিসিটি বিলও দিতে হচ্ছে। তো এই জিনিসগুলো কিন্তু এই অনলাইন বিজনেসে লাগে না। অনলাইন বিজনেসে কোনো রকম কোনো দোকান ঘরের প্রয়োজন হয় না, কোনো রকম কোনো ইলেকট্রিসিটি বিল দেওয়ার প্রয়োজনীয়তা পড়ে না, কোনো রকম কোনো ধরো যে এমপ্লয়িগুলো লাগে সেই এমপ্লয়িগুলো একটা স্টোরে যতগুলো এমপ্লয়ের প্রয়োজন তত এমপ্লয়ির প্রয়োজন হয় না, সেটা সংখ্যায় অনেকটা কমে যায়। ঠিক আছে, এবার আরও একটা খরচ কমানোর কথা আসে, সেটা হচ্ছে ধরো কোনো একটা বড় দোকান, সেখানে কিভাবে তাদের প্রোডাক্ট প্রচার করবে, তারা বড় বড় হোর্ডিং বানাবে, বড় বড় ব্যানার বানাবে, সেইভাবে তারা প্রচার করবে। এবার সেটার একটা নিজস্ব কস্ট থাকবে, বা টিভিতে অ্যাড দেবে, বা কি করবে তারা বিভিন্ন জায়গায় রাস্তায় বড় বড় হোর্ডিং লাগাবে, তারপরে পেইড প্রমোশন করাবে, এই ধরনের কাজগুলো কিন্তু তাদেরকে করাতে হবে। এবার সেখানে কিন্তু অনেকটা খরচ হয়। কিন্তু ছোট ছোট বিজনেসগুলো যখন আমরা শুরু করব, ছোট ছোট বিজনেস যখন হচ্ছে, সবে শুরু হচ্ছে, তখন কিন্তু এই জিনিসগুলোর প্রয়োজনীয়তা পড়বে না। তখন কি হবে, তখন আমরা সামান্য যদি সোশ্যাল মিডিয়াতেও কোনো রকম কোনো ইমেজ দিই বা ভিডিও দিই বা কোনো একটা ছোট ব্যানার বানিয়ে দিলাম, এইগুলোর জন্য কিন্তু অনেকটা পরিমাণে খরচ কিন্তু সাশ্রয় হবে। তো অনলাইনের লক্ষ্য কিন্তু আমাদের খরচ কমানোটাও। ঠিক আছে, নেক্সট দেখো বলছে গ্রাহক সন্তুষ্টি বৃদ্ধি। গ্রাহক সন্তুষ্টি বৃদ্ধি কিভাবে করছে? গ্রাহক সন্তুষ্টি বৃদ্ধির মধ্যে যেমন ধরো বলি যে আমি অ্যামাজন থেকে একটা কোনো প্রোডাক্ট কিনেছি, এবার প্রোডাক্টটা ঠিকঠাক মতো টাইমে এসেছে আমার কাছে, তাহলে আমি সন্তুষ্ট হলাম যে হ্যাঁ ঠিক আছে, প্রোডাক্টটা ঠিকঠাক মতো টাইমে আমার কাছে চলে এসেছে, ওরা যে টাইমটা বলেছিল সেই টাইমের মধ্যেই চলে এসেছে। তো এটা আমার কাছে একটা সন্তুষ্টির কারণ। কিন্তু এবার ধরো আমি যখন প্রোডাক্টটা খুললাম তখন দেখলাম কি যে প্রোডাক্টটার মধ্যে কোনো না কোনো একটা ডিফেক্ট আছে। এবার তখন আমি কি করব, তখন আমি কাস্টমারের কেয়ারে ফোন করব, অথবা ওখানে যে পরপর ইনস্ট্রাকশনগুলো দেওয়া থাকে রিফান্ড রিপ্লেস, এইগুলো ভালো করে দেখে আমি সেই প্রসিডিওরগুলো কমপ্লিট করব। এবার দেখা যাচ্ছে যে ওরা আমার ফোনও তুলছে না, আমার কোনো রেসপন্সের উত্তরও দিচ্ছে না। ঠিক আছে, এবার তখন কি হবে, তখন আমার মনে হবে কি যে না, ওরা তো ঠিকঠাক মতো এই জিনিসটা করছে না, ওদের রিফান্ড রিপ্লেস পলিসি ভালো না, তাহলে ওদের থেকে কিন্তু আমার জিনিস কেনা যাবে না। তো এই জায়গাগুলো কিন্তু যত বেশি ইমপ্রুভ হবে তত বেশি। আর একটা ওয়েবসাইটে দেখা গেল রিপ্লেস আর রিফান্ড পলিসি এতটাই স্মুথ যে আমি যখন দেখলাম যে আমি খারাপ প্রোডাক্টটা পেয়েছি, তখন আমি কি করব, তখন আমি বলবো সঙ্গে সঙ্গে ওরা আমাকে ওটা রিফান্ড করে দিল বা রিপ্লেস করে অন্য প্রোডাক্ট দিয়ে গেল। তো এই জিনিসগুলো কিন্তু গ্রাহক সন্তুষ্টির মধ্যে পড়ে। গ্রাহক সন্তুষ্টি বলতে এটাই বোঝায় যে গ্রাহক কিভাবে তোমার প্রোডাক্টগুলো পেয়ে বেনিফিটেড হচ্ছে, এইটা। নেক্সট দেখো বলছে প্রতিযোগিতামূলক সুবিধা। প্রতিযোগিতামূলক সুবিধা কিভাবে হয় দেখো, অনলাইনের মাধ্যমে আমরা যখন কোনো কিছু কিনি প্রচুর কিন্তু ভ্যারাইটি অপশান আমরা পাই। এবার কোন অপশানটা আমরা চুজ করব, কেন চুজ করব, সেটার পেছনেও কিন্তু কিছু না কিছু কারণ থাকে। সেটা একটু বলি যে কি কারণ থাকে। আমরা যখন কোনো একটা ওয়েবসাইট ভিজিট করি, সাপোজ আমি একটা টি শার্ট কিনবো, এবার ওই টি শার্টটা কিনতে গেলে আমার কি কি জিনিসের ওপর নজর রাখা প্রয়োজন, টি শার্টের রং কী হবে, টি শার্টের সাইজ কীরকম হবে, সেই জিনিসগুলো, এবং কি টি শার্টটা কত দামে ওরা সেল করছে সেটা দেখা। এবার কোনো একটা ওয়েবসাইটে দেখা গেল একই প্রোডাক্ট দিচ্ছে কিন্তু দামটা অনেকটা হেরফের রয়েছে, তাহলে আমি কি চেষ্টা করব যে যেখানে আমাকে কম দামে বেস্ট কোয়ালিটি প্রোডাক্টটা দিচ্ছে সেটা দেখার। আর তাছাড়া কিভাবে হয়, তাছাড়া রিভিউ থাকে, রিভিউয়ের অপশান থাকে। এই রিভিউয়ের অপশানটা কিন্তু ভীষণ কার্যকরী, কারণ কি আমরা কাস্টমার রিভিউ দেখে বুঝতে পারি যে প্রোডাক্টটা কতটা কার্যকরী, প্রোডাক্টটা কতটা ভালো এসেছে বা খারাপ এসেছে, রঙটা ঠিকঠাক মতো আসলো কিনা, সাইজ ঠিক মতো দিচ্ছে কিনা। এই জিনিসগুলো যদি সম্পূর্ণভাবে ঠিকঠাক থাকে, আর যদি কোনো ওয়েবসাইট ঠিকঠাক মতো অফার দেয়, যে অফারের একটা ব্যাপার রাখছে, ক্যাশব্যাক দিচ্ছে, এই জিনিসগুলো যদি কোনো ওয়েবসাইট ঠিকঠাক মতো আমাদেরকে দেয়, তাহলে তাদের কিন্তু প্রতিযোগিতায় অংশ নিতে কোনো রকম কোনো সমস্যা হবে না। তারা ইজিলি ই কমার্স বিজনেসটাকে চালিয়ে নিয়ে যেতে পারবে এবং অত্যন্ত দ্রুততার সঙ্গে কিন্তু তারা চালিয়ে নিয়ে যেতে পারবে। তো এই পর্যন্ত আশা করি বুঝতে পেরেছো তোমরা যে প্রতিযোগিতামূলক সুবিধার মধ্যে কি কি রয়েছে। ঠিক আছে, নেক্সট দেখো, নেক্সট আমরা পড়বো হচ্ছে প্রযুক্তিগত উপাদান। প্রযুক্তিগত উপাদানের মধ্যে প্রথমেই যেটা আসে সেটা হচ্ছে মানে প্রযুক্তিগত উপাদান বলতে কি কি জিনিস লাগে আমাদের, এই যে ই কমার্স বিজনেসটা আমি চালাবো তার জন্য আমাদের কি কি জিনিসের প্রয়োজন, যেগুলো না থাকলে আমরা একেবারেই ই কমার্সটা
বা ই কমার্স বিজনেসটা চালাতে পারবো না। কি কি? প্রথমেই রয়েছে দেখো ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপ্লিকেশন। ওয়েবসাইটও থাকতে হবে এবং তার সাথে একটা মোবাইল অ্যাপ্লিকেশনও কিন্তু আমাদেরকে রাখতে হবে। এই দুটোই হচ্ছে গিয়ে মেন। আমি যদি বিজনেস শুরু করতে যাই, আমাকে প্রথমে মার্কেট সার্ভে করে দেখতে হবে যে কি কি জিনিসের চাহিদা রয়েছে, সেই বুঝে আমি ঠিক করব যে কোন প্রোডাক্টের উপর আমি বিজনেসটা খুলবো বা কোন প্রোডাক্ট আমি সেল করব। সেটা বোঝা হয়ে যাওয়ার পরই আমার প্রথম কাজ হবে একটা মোবাইল অ্যাপ্লিকেশন বানানো এবং একটা প্রপার ওয়েবসাইট বানানো। যদি মোবাইল অ্যাপ্লিকেশন আর ওয়েবসাইটটা ঠিকঠাক মতো না বানাতে পারি, তাহলে ওখানে আমি আমার প্রোডাক্ট দেবই বা কী করে, আর কাস্টমার সেই প্রোডাক্ট দেখবেই বা কী করে, আর কিনবেই বা কী করে। তো সেই কারণে মোবাইল অ্যাপ্লিকেশন আর ওয়েবসাইটটা বানানো কিন্তু ভীষণ জরুরি। এই প্ল্যাটফর্মের মাধ্যমে গ্রাহকরা পণ্য ব্রাউজ করতে পারে, মানে কি পণ্য, তাদের পছন্দ মতো পণ্য তারা কিন্তু খুঁজে নিতে পারে। এরপর কি করতে পারে? তথ্য দেখতে পারে, বিভিন্ন ধরনের তথ্য থাকে প্রত্যেকটা প্রোডাক্টের নিচেই কিন্তু তাদের ডেসক্রিপশন থাকে যে প্রোডাক্টটা কি মেটেরিয়াল দিয়ে তৈরি, কি কালারের, কি রকম সাইজের, এই জিনিসগুলো সেগুলো তারপর অর্ডারও করতে পারে এবং অনলাইনে পেমেন্টও কিন্তু তারা এই ওয়েবসাইট বা মোবাইল অ্যাপ্লিকেশন ব্যবহার করে করতে পারে। তাহলে গ্রাহকের কাছে কতটা সুবিধা হয়ে গেল যে উনি একটা অ্যাপের মাধ্যমেই সমস্ত কাজটা কমপ্লিট করে ফেলতে পারছে বা একটা ওয়েবসাইটের মাধ্যমে সমস্ত কাজটা কমপ্লিট করতে পারছে। এক্সাম্পল যদি বলি, তাহলে ধরো মিন্ত্রাতে আমি গেলাম, আমার যেটা পছন্দ মিন্ত্রার, কি আমি অফিসিয়াল ওয়েবসাইটে যেতে পারি অথবা মিন্ত্রার যে মোবাইল অ্যাপ্লিকেশান আছে সেখানে যেতে পারি। গিয়ে আমি কি করতে পারি? অ্যাপের মাধ্যমে আমরা যে প্রোডাক্টটা পছন্দ হচ্ছে সেই প্রোডাক্টটা দেখতে পারি, বিভিন্ন ইনফরমেশন যেগুলো থাকে সেগুলো দেখতে পারি, অর্ডার করতে পারি, ইভেন আমরা কি করতে পারি? পেমেন্টও করতে পারি। এবং পেমেন্টের পরেও যেটা থাকে সেটা হচ্ছে যে তুমি তোমার প্রোডাক্টটা কোথায় এসে পৌঁছলো, কত দূর এসে পৌঁছালো, এটা আদৌ শিপ হলো কি না, তারপরে তোমার নিয়ারেস্ট হাবে এসে পৌঁছলো কি না, সেই জিনিসগুলোও কিন্তু সম্পূর্ণটাই ওই অ্যাপের মাধ্যমে আমরা দেখতে পারি। ঠিক আছে, এরপর দেখো ইন্টারনেট ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে তিনটে পার্ট থাকে। ইন্টারনেট ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে প্রথমেই আসে ইন্টারনেট সংযোগ। ইন্টারনেট কানেকশান না থাকলে কোনোভাবেই কিন্তু আমরা অ্যাপও চালাতে পারবো না, ওয়েবসাইটও চালাতে পারবো না, কিচ্ছু করতে পারবো না। তো ইন্টারনেট সংযোগ থাকাটা অত্যন্ত জরুরি। এর সাথে কি থাকে? এর সাথে একজন সার্ভার থাকে এবং একটা ডেটা সেন্টার থাকে। এই তিনটেই হচ্ছে ইন্টারনেটের মেন উপাদান। এটাই হচ্ছে ইন্টারনেটের মেন উপাদান হিসেবে কাজ করে। তাহলে ইন্টারনেট যদি আমাদের প্রযুক্তিগত উপাদানের মধ্যে ইন্টারনেট ইনফ্রাস্ট্রাকচার পড়ে, তাহলে তার মধ্যে কি কি পার্ট রয়েছে? একটা হচ্ছে ইন্টারনেট সংযোগ রয়েছে, একটা রয়েছে সার্ভার রয়েছে, আরেকটা রয়েছে ডেটা সেন্টার, যেগুলোই কিন্তু ইন্টারনেট ইনফ্রাস্ট্রাকচারের মৌলিক উপাদান হিসেবে কাজ করে। ঠিক আছে, দেখো ই কমার্সের জন্য ইন্টারনেট পরিকাঠামো অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমরা এটা সবাই জানি। ঠিক আছে, অনলাইন স্টোর, পেমেন্ট গেটওয়ে এবং ডেলিভারি সিস্টেমের মাধ্যমে আমরা কিন্তু বিভিন্ন প্রোডাক্ট অর্ডার করতে পারি। ঠিক আছে, উচ্চ গতি সম্পন্ন ইন্টারনেট থাকাটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি ইন্টারনেট কানেকশন স্লো হয় তাহলে কিন্তু আমরা কোনোভাবেই ওয়েবসাইটে ঢুকতেও পারবো না, কোনো জিনিস দেখতেও পারবো না, ইভেন কিনতেও পারবো না। তো সেই জায়গাটাও কিন্তু দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আর দেখো দ্রুত ব্রাউজ করার জন্য এক্ষুনি বললাম যে উচ্চ গতি সম্পন্ন আমাদের কি দরকার? ইন্টারনেট দরকার হয়। তাছাড়া নিরাপদে লেনদেনও আমাদের করতে সাহায্য করে, আর নির্ভরযোগ্য পরিষেবাও প্রদান করে কে? এই ইন্টারনেট ইনফ্রাস্ট্রাকচার। ঠিক আছে, তারপরে আসছে নিরাপত্তা ব্যবস্থা। নিরাপত্তা ব্যবস্থার মধ্যে প্রথমেই যেটা আসে সেটা হচ্ছে তোমার তোমার আর্থিক যে লেনদেনটা আমরা করছি, আমরা যে অনলাইনের মাধ্যমে যে পেমেন্টটা করছি, সেই পেমেন্টটা যখন হচ্ছে তখন একটা হিউজ পরিমাণে আমাদের মনের মধ্যে এটা থাকে যে আমরা পেমেন্ট করছি, কিন্তু এই পেমেন্টের মাধ্যমে যদি আমাদের ডেটাটা খুব মানে চুরি হয়ে যায় তাহলে, বা হ্যাকাররা যদি কোনোভাবে হ্যাক করে নেয়, তো সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে আমাদের ব্যাংকে যত টাকা থাকবে তত টাকাই ওরা তুলে নেওয়ার চেষ্টা করবে। তো এই জিনিসটা কিন্তু আমাদের মাথার মধ্যে থাকে যে যখনই আমরা ই কমার্স ওয়েবসাইট ইউজ করব তখন যাতে সেটা একটা কোনো রেপুটেড অর্গানাইজেশন হয় বা রেপুটেড কোনো একটা ই কমার্স ওয়েবসাইট যেখান থেকে আমরা শপিং করছি, যাতে করে কিনা আমাদের মনের মধ্যে ওই ভয়টা না থাকে যে এর মধ্যে একটা নিরাপত্তার সমস্যা থাকলেও থাকতে পারে।
আচ্ছা, নিরাপত্তা সমস্যার কথা যখন বললাম তখন কি করে ওরা হচ্ছে গিয়ে নিরাপত্তা নিশ্চিত করার জন্য ওরা কি করছে, তথ্য এনক্রিপ্ট করে, ঠিক আছে, বাইরের কেউ যাতে দেখতে না পায়, ঠিক আছে। তাছাড়া ওরা কি করে, তাছাড়া ওরা হচ্ছে SSL সার্টিফিকেট বা মানে ব্যবহার করে। SSL হচ্ছে একটা সার্টিফিকেট ওদেরকে দেওয়া হয় যেটার মধ্যে লেখা থাকে যে হ্যাঁ এটা পুরোপুরি নিরাপদ, আপনি এখানে পেমেন্ট করতে পারেন, ঠিক আছে। দেখো SSS এর ফুল ফর্ম হচ্ছে সিকিওর সকেট লেয়ার, ঠিক আছে, ফুল ফর্মটাও বলে দিলাম, সিকিওর সকেট লেয়ার, এই সার্টিফিকেটটাও দেওয়া হয়ে থাকে। এছাড়া ফায়ারওয়ালও ব্যবহার করা হয়। ফায়ারওয়াল কি, ফায়ারওয়াল হচ্ছে গিয়ে সিকিউরিটি গার্ড হিসেবে কাজ করে। কিভাবে সিকিউরিটি গার্ড হিসেবে কাজ করে, এই ফায়ারওয়াল হচ্ছে গিয়ে সিকিউরিটি গার্ড হিসেবে এইভাবে কাজ করে যে ধরো কোনো একটা এরকম ইনফরমেশান আসলো ওর কাছে যেটা ওর দেখে মনে হচ্ছে যে এটা মানে ঠিকঠাক না, এটা মানে ডেটা চুরি হয়ে যাওয়ার পসিবিলিটিসও থাকতে পারে, সেইখানে ও কি করবে, সেই সমস্ত যে নোটিফিকেশানগুলো ওর কাছে আসবে ও ডিরেক্টলি সেই নোটিফিকেশানগুলোকে ব্লক করে দেবে, ও কোনোভাবেই যেতে দেবে না, ও ইউজার পর্যন্ত পৌঁছাতেই দেবে না। তো ও ডেটা চুরি করবে কিভাবে, ওর যখনই সন্দেহ হবে ও তো ওখানেই ওকে ব্লক করে দেবে, তারপরে কিন্তু ও আর তোমার ডেটা পর্যন্ত পৌঁছতে পারবে না। তো ফায়ারওয়ালও কিন্তু ইউজ করা হয়। নেক্সট হচ্ছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম এর আগেও বলেছি, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে বিশাল পরিমাণে তথ্য সংগ্রহ করে রাখা হয়। এই তথ্যের মধ্যে তোমার ডিটেলস থাকে, কোম্পানির নিজস্ব যে প্রোডাক্টগুলো সেল করছে তার ডিটেলস থাকে, কোন প্রোডাক্টের কত স্টক আছে সেটা থাকে, বিভিন্ন ধরনের যে ইনফরমেশনগুলো, ইভেন তুমি কি কেনাকাটা করছো সেগুলোও কিন্তু ও স্টোর করে রেখে দেয়। যেমন এই যে স্টক স্ট্যাটাস, পণ্যের বিবরণ, গ্রাহকের তথ্য, অর্ডার হিস্ট্রি, তুমি কি কি অর্ডার করেছো সেই হিস্ট্রিটাকেও কিন্তু ও সেভ করে রাখে। দেখবে অ্যামাজনে যখন তুমি কোনো প্রোডাক্ট কেনো, তোমার অর্ডার সেকশানে যতগুলো প্রোডাক্ট তুমি এর আগে কিনেছো সব প্রোডাক্টের ডিটেলস কিন্তু তুমি দেখতে পাও। এখনই যদি তুমি দেখো খুলে, তুমি আগে যতগুলো প্রোডাক্ট অর্ডার করেছো অ্যামাজন থেকে সবগুলোর ডিটেলস কিন্তু ওই হিস্ট্রি বা অর্ডার অপশানে তুমি দেখতে পাবে। ইভেন নতুন যদি কোনো অর্ডার করে থাকো যেটা ধরো এখনও তোমার কাছে এসে পৌঁছলো না, সেটার ডিটেলসও কিন্তু ওই অর্ডার হিস্ট্রির মধ্যেই থাকে, ঠিক আছে। তো এইগুলোই ছিল ই কমার্সের প্রযুক্তিগত উপাদান। নেক্সট দেখো কি আছে, আচ্ছা এইবার আছে ই কমার্সের কার্যাবলী, কিভাবে একটা ই কমার্স ওয়েবসাইট কাজ করে। প্রথমেই যেটা আসে সেটা, যদি আমরা নর্মালি ভাবি যে কোনো একটা আমরা ই কমার্স ওয়েবসাইটকে অ্যাক্সেস করছি, তাহলে তখন আমরা কি করি, ই কমার্স ওয়েবসাইটটা কি হচ্ছে, ই কমার্স ওয়েবসাইটটা তখন কিভাবে কাজ করছে। হ্যাঁ, তো প্রথমেই যেটা হয় সেটা হচ্ছে তথ্য প্রদর্শন। তথ্য প্রদর্শনটা কিভাবে হয়, যখন তুমি ই কমার্স ওয়েবসাইটটা খোলো তখন কি হয়, তখন তুমি প্রথমেই ওদের যে হোম পেজটা থাকে সেই হোম পেজটার মধ্যে দেখতে পারো যে একটা সার্চের অপশান থাকে। ওই সার্চ অপশানে গিয়ে তুমি তোমার পছন্দ মতো যে জিনিসটা তোমার প্রয়োজন সেই জিনিসটা দিয়ে তুমি কি করো, সার্চ করো। সেখান থেকে ওরা ওদের স্টকে যে যে প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল থাকে সেগুলো কিন্তু তোমাকে প্রত্যেকটা পরপর শো করায়। এবার তুমি সেগুলো কি করো, দেখে যদি তোমার পছন্দ হয় তুমি সেগুলোকে ক্লিক করে সেগুলোর সমস্ত ডিটেলসগুলো কিন্তু তুমি দেখতে থাকো, যে কীরকম কত দাম, কত, আমি যদি টি শার্টের কথা বলি সাপোজ, তাহলে টি শার্টটার সাইজ কেমন আছে, রং কেমন আছে, সেই জিনিসগুলো কিন্তু সব এই তথ্য প্রদর্শনের মধ্যে থাকে। এই যে বিস্তারিত তথ্য আমরা দেখতে পারি, দাম দেখতে পারি, স্টকে আছে কিনা সেগুলো সমস্ত কিছু কিন্তু এই তথ্য প্রদর্শনের মধ্যে থাকে। তারপরে দেখো অর্ডার গ্রহণ। এবার আমার যখনই প্রোডাক্টটা পছন্দ হয়ে গেল তখন আমি কি করব, তখন আমি প্রোডাক্টটা অর্ডার করব। আমি অর্ডার করব যখন, তখন কিভাবে অর্ডার করব, অর্ডার করার জন্য আমাদেরকে প্রথমে যে কালারটা আমরা নিতে চাই সেই কালারটা সিলেক্ট করতে হবে, যে সাইজের নিতে চাই সেই সাইজটা সিলেক্ট করতে হবে, করে অর্ডার অপশানে ক্লিক করতে হবে। অর্ডার অপশানে ক্লিক করার সাথে সাথেই কিন্তু তোমার কাছে একটা অর্ডার কনফার্মেশনের মেসেজ আসবে, এবং তোমার কাছে তুমি যদি পেমেন্ট করতে চাও তাহলে ওই পেমেন্টের পেজটাও কিন্তু আসে, ঠিক আছে। এবার দেখো এখানে লেখা রয়েছে যে নিশ্চিতকরণ করে গ্রাহকের অর্ডার সঠিকভাবে গ্রহণ হয়েছে কিনা সেটা
প্রেরণ করে তোমার কাছে। যে শিপের অপশানটা কখন আসে? শিপের অপশানটা কিন্তু পরে আসে একটু, কারণ তোমার যখন অর্ডারটা হয়ে যায়, অর্ডার হয়ে যাওয়ার পরে তোমার কিন্তু ডিটেলসগুলো চাই, বেসিক যে ইনফরমেশনগুলো দেওয়ার থাকে সেগুলো দিতে হয়, ঠিক আছে? তারপরেই কি হয়, তারপরেই তোমার পেমেন্ট প্রসেসিংয়ে চলে যায়। এই যে পেমেন্ট প্রসেসিং হচ্ছে, পেমেন্ট প্রসেসিংয়ে কি হচ্ছে, তুমি যখনই অর্ডার প্লেস করলে তোমার ডিটেলসগুলো দিলে, তোমার যে বাড়ির অ্যাড্রেস, তুমি পিনকোড, যে যে জিনিসগুলো এসেনশিয়াল জিনিস দরকার হয় তোমার অ্যাড্রেসে জিনিসটা ডেলিভার করার জন্য, সেগুলো সমস্ত কিছু তুমি দেওয়ার পরে কি আসবে, পেমেন্টের অপশান আসবে। এবার পেমেন্টের অপশানটাও কিন্তু অনেকগুলো প্রসেসে আসে। পেমেন্টের অপশানের মধ্যে তোমার প্রথমেই থাকে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ডের অপশান, তারপরে থাকে তোমার হচ্ছে গিয়ে ইউপিআই ব্যবহার করে পেমেন্টের অপশান, বা তুমি যদি মনে করো যে নেট ব্যাঙ্কিং করবে, সেই নেট ব্যাঙ্কিংয়ের অপশানও কিন্তু ওরা দেয়। ইউপিআই এর মধ্যেও আবার ভাগ থাকে, ইউপিআই আইডি দিয়েও তুমি পেমেন্ট করতে পারো, কিউআর কোড ইউজ করেও পেমেন্ট করতে পারো, অথবা কি থাকে, অথবা তোমাকে ডাইরেক্টলি তোমার ইউপিআই এর অ্যাপে, বা ধরো তোমার ফোনপে অ্যাপে, যেগুলো আর কি, যেগুলোর মধ্যে ইউপিআই থাকে সেই যে অ্যাপগুলো, সেগুলোতে ডিরেক্টলি নিয়ে চলে যায় এবং পেমেন্ট করার জন্য কিন্তু তখন ওই উইন্ডোটা খোলে, যেখানে গিয়ে তুমি কিন্তু সাপোজ আমি যখন প্রোডাক্টটা কিনলাম, আমি বললাম যে আমি গিয়ে থেকে পেমেন্ট করব, ইউপিআই এর মাধ্যমে গুগল পে ইউজ করে পেমেন্ট করব, ও কিন্তু আমাকে ডিরেক্টলি ওই অ্যাপটাতে নিয়ে যাবে। আমি ওখানে পেমেন্টটা যখনই কনফার্ম করব, তখনই কিন্তু এইদিকে আমাকে অর্ডার কনফার্মেশনের মেসেজ চলে আসবে। এবার আমি যদি ক্যাশ অন ডেলিভারি করি, সেক্ষেত্রে কিন্তু শুধু অর্ডার নাম্বারটা দেবে, আর যখনই আমরা পেমেন্ট পুরোপুরিভাবে কমপ্লিট করে ফেলবো, তখন আমাদের ইনভয়েস নাম্বার দেবে। অর্ডার নাম্বার দিলে আমরা অর্ডার নাম্বার দিয়ে পরবর্তী ডিটেলসগুলো দেখতে পারবো, যে প্রোডাক্টটা কতদূর পর্যন্ত এসে পৌঁছালো, কবে আসবে আমার কাছে, এই জিনিসগুলো দেখতে পারি। আর ইনভয়েসের মাধ্যমে কিন্তু আমরা সমস্ত ডিটেলস দেখতে পারি, ইভেন ওখান থেকে আমাদের যে কিনেছি, আমরা কবে কিনেছি, কখন কিনেছি, ইনভয়েস নাম্বার দিলে প্রোডাক্টের সমস্ত ডিটেলস কিন্তু আমরা পেয়ে যাই, ঠিক আছে? এইভাবে কিন্তু পেমেন্ট প্রসেসিংটা হচ্ছে। পেমেন্ট প্রসেসিং একটি গুরুত্বপূর্ণ কাজ ই কমার্সে। এটি গ্রাহকদের পণ্য কেনার প্রক্রিয়াকে অত্যন্ত দ্রুত এবং সুরক্ষিত করে তোলে। অনলাইনের মাধ্যমে পেমেন্ট করলে আমাদের খুব তাড়াতাড়ি পেমেন্ট হয়ে যায়, তার সাথে সুরক্ষিতও পেমেন্ট কিন্তু হয়। তারপর হচ্ছে ডেলিভারি ম্যানেজমেন্ট সিস্টেম। ডেলিভারি ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে কি পড়ে? ডেলিভারি ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে পুরো কাজটাই কিন্তু যারা ডেলিভারি পার্টনার থাকে তাদের মাধ্যমে হয়, ঠিক আছে? অ্যামাজনে আমি যে জিনিসটা কিনলাম, পেমেন্ট করলাম, সেটার এবার ডেলিভারি প্রসেসটা কিন্তু ওদের যারা ডেলিভারি পার্টনার থাকে তারা করবে। এবার পুরো প্রসেসটা তাদের উপর ডিপেন্ড করছে, তারা সমস্ত কিছু দেখে, তাদের যদি ওটা স্টকে থাকে, কাছাকাছি নিয়ারেস্ট যদি থাকে, ওরা কিন্তু তাড়াতাড়ি ডেলিভারি করে দেবে। আর যদি দূরে থাকে, তাহলে সেখান থেকে প্রোডাক্টটা প্যাক হয়ে আসবে, তারপরে কিন্তু তোমার কাছে এসে পৌঁছবে। আচ্ছা, নেক্সট দেখো গ্রাহক পরিষেবা। এবার যখনই আমার কাছে প্রোডাক্টটা ঠিকঠাক মতো এসে পৌঁছালো, আমি প্রোডাক্টটা রিসিভ করলাম, তখন আমি কি করব? তখন আমি প্রোডাক্টটা খুলে দেখব যে প্রোডাক্টটা ঠিকঠাক আছে কি না। প্রোডাক্ট ঠিকঠাক থাকলে আমরা কি করি? প্রোডাক্টের ছবি তুলে একটা রিভিউ লিখে দিই। আর যদি ঠিকঠাক না থাকে, তাহলে আমরা কি করি? তাহলে আমরা রিফান্ড বা রিপ্লেসের জন্য ক্লেম করি। এবার এইটা রিপ্লেস, রিফান্ড বা এই যে প্রসেসগুলো, এই প্রসেসগুলো কিন্তু হতে বেশ খানিকটা সময় লাগে। এবার যাদের প্রসেসটা তাড়াতাড়ি হয়, সেটা কিন্তু আমাদের জন্য অত্যন্ত এসেনশিয়াল। যেমন দেখো বলেছে গ্রাহক পরিষেবার মধ্যে কি বলছে, ই কমার্সে গ্রাহক পরিষেবা গ্রাহক পরিষেবা একটি ব্যবসার সফলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠিক আছে? কারণ এটি গ্রাহকদের কেনাকাটা সংক্রান্ত যে কোনো সমস্যার সমাধানে সাহায্য করে এবং গ্রাহক সন্তুষ্টিও নিশ্চিত করে। এখানে লেখাটা দেখা যাচ্ছে না বলে আমি পুরোটা পড়ে দিলাম। এরা কিন্তু গ্রাহক সন্তুষ্টিও নিশ্চিত কিভাবে করছে? যখন আমার প্রোডাক্টটা খারাপ এসেছে, তখন আমি তাদেরকে বললাম এবং তারা ইমিডিয়েটলি সেটার এগেনস্টে অ্যাকশন নিল। তারা আমার বাড়ি থেকে প্রোডাক্টটা নিয়ে গেল, এবং আমি যদি রিফান্ড চেয়ে থাকি, তারা হয়তো 5 to 7 ওয়ার্কিং ডেজের মধ্যে আমাকে রিফান্ড করে দিল। তাহলে আমি কি না, ঠিক আছে, প্রোডাক্টটা আমি পাইনি, প্রোডাক্টটা কোনো কারণে ভুল এসেছে বা খারাপ ছিল, ওরা আমাকে টাকা ফেরত দিয়ে দিয়েছে, সেক্ষেত্রে আমি সন্তুষ্ট হব। এবার যদি কোনো কারণে ওরা সেটা না করে, তাহলে সেক্ষেত্রে আমার কিন্তু মনে হবে আমি ওখানে গিয়ে একটা বাজে কমেন্ট করব যে হ্যাঁ এটা ভালো না, এরকম, ঠিক আছে? তো এইভাবেই কিন্তু পুরো ই কমার্সের কার্যাবলীটা কাজ করে, ঠিক আছে? আচ্ছা, দেখো
এরপর কি আছে, এরপর আছে ধরো তোমার সুবিধা আর অসুবিধা। ই কমার্সের সুবিধা আর অসুবিধার মধ্যে প্রথমেই যেটা আমাদের মাথায় আসে সেটা হচ্ছে আমরা যে কোনো জায়গা থেকে কেনাকাটা করতে পারি, যে কোনো সময় করতে পারি, আমাদের সময়টাও কিন্তু সাশ্রয় হচ্ছে। দেখো, যে কোনো স্থান থেকে যে কোনো সময় আমরা কেনাকাটাটা করতে পারি। এরা আমাদেরকে কিন্তু 24/7 ফেসিলিটি দেয়, যখন খুশি তখন কিন্তু আমরা এই জিনিসগুলো কিনতে পারবো। ঠিক আছে, তারপর দেখো বিশ্বব্যাপী গ্রাহকদের কাছে পৌঁছানো। বিশ্বব্যাপী গ্রাহকদের কাছে আমরা পৌঁছতে পারছি কিভাবে? অনলাইনের মাধ্যমে হচ্ছে। তো অনলাইনের মাধ্যমে আমরা যেমন অ্যাক্সেস করতে পারছি, বাইরের দেশের মানুষরাও দেখতে পাচ্ছে, তারাও অ্যাক্সেস করতে পারছে, তারাও কিনতে পারছে। এইভাবে কিন্তু ওদের বিজনেসটা আরও বেশি পরিমাণে গ্রো করছে। নেক্সট দেখো, পরিচালন ব্যয় হ্রাস পায়। বিভিন্ন জায়গায় ব্যয়টা হ্রাস পাচ্ছে কিভাবে? যেমন বলেছিলাম যে ওদের যে ঘর ভাড়াটা দিতে হচ্ছে, দোকান ভাড়াটা দিতে হচ্ছে, তারপর ধরো ইলেকট্রিসিটি বিলটা দিতে হচ্ছে, এইরকম পরিবহনের আরও অনেকগুলো পার্ট রয়েছে যেগুলোতে ওদের খরচা হচ্ছিল, সেগুলো কিন্তু হ্রাস পাচ্ছে, মানে কমে যাচ্ছে। নেক্সট হচ্ছে দেখো, অনলাইন স্টোরগুলো সর্বদা খোলা থাকছে। এক্ষুনি বললাম যে 24/7 ফেসিলিটি কিন্তু আমরা পাই। এই যে 24/7, আমার যদি রাতের বেলাও কোনো প্রোডাক্টের প্রয়োজন হয়, আমি কিন্তু অনলাইনের মাধ্যমে এনে নিতে পারবো প্রোডাক্টটা। ঠিক আছে, আচ্ছা নেক্সট দেখো, তারপর বলছে দাম এবং পণ্যগুলি সহজেই তুলনা করা যায়। কোন ওয়েবসাইটে কত দাম দিচ্ছে আমরা দেখতে পারি, কারণ প্রচুর ভ্যারাইটিস থাকে। আমাদের দেখা গেল যে কোনোটায় অ্যামাজনে দাম বেশি বলছে, ফ্লিপকার্টে দাম কম। আমরা কি চেষ্টা করব, দুটোই মানে ভালো, তো আমরা চেষ্টা করব কি যেখানে কম দামে দিচ্ছে সেখানেই থেকেই নেব। ইভেন কি কোয়ালিটিটাও কিন্তু আমাদের দেখতে হবে, তার জন্য কি আমরা রিভিউগুলোও চেক করব যে ঠিকঠাক মতো দিচ্ছে কিনা প্রোডাক্টটা। ঠিক আছে, আচ্ছা অসুবিধার মধ্যে কি বলছে দেখো, অসুবিধার মধ্যে বলছে প্রথমেই যেটা থাকে অসুবিধায়, সেটা হচ্ছে নিরাপত্তা ঝুঁকি। নিরাপত্তা ঝুঁকিটা কিভাবে কাজ করে? যখন আমরা কোনো কিছু পেমেন্ট করছি তখন এটা আমাদের মনের মধ্যে থাকে যে আমাদের ডেটা চুরি হয়ে গেলে আমাদের সমস্ত কিছু হ্যাক হয়ে যাবে। হ্যাক হয়ে গেলে সমস্ত টাকা পয়সা কিন্তু চলে যাওয়ার সম্ভাবনা থাকে। শুধুমাত্র টাকা পয়সা না, পার্সোনাল ইনফরমেশনও কিন্তু অনেক জায়গায় এরকমভাবে চুরি হয়ে যাওয়ার পসিবিলিটি থাকে। নেক্সট হচ্ছে প্রযুক্তিগত সমস্যা। প্রযুক্তিগত সমস্যার কারণে কি হয়? প্রযুক্তিগত সমস্যার কারণে তোমাদের হচ্ছে প্রযুক্তিগত সমস্যা কিভাবে কাজ করছে দেখো, প্রযুক্তিগত সমস্যার কারণে কিন্তু যদি ধরো কোনো রকম কোনো ইন্টারনেট ইস্যু থাকে বা কোনো রকম কোনো ওয়েবসাইটের সমস্যা থাকে, তাহলে কিন্তু কি হবে, তাহলে কিন্তু আমরা সেই সময় ওয়েবসাইট অ্যাক্সেস করে কোনো রকম কোনো প্রোডাক্ট কিনতে পারবো না। আচ্ছা, তারপরে আসছে শিপিং এবং ডেলিভারির সময় নিয়ে সমস্যা দেখা দিতে পারে। অনেক সময় দেখা যায় যে প্রোডাক্টটা আমি দেখেছি তখন বলছে যে স্টকে অ্যাভেলেবেল আছে, তখন আমার অর্ডারটা কনফার্ম করে নিয়েছে, কিন্তু পরে দেখা যাচ্ছে যে ওদের স্টক নেই। তো সেক্ষেত্রে ওরা বলছে যে আমাদের ডেলিভারি আসতে দেরি হবে। তো এইটা কিন্তু একটা অসুবিধা, যে ডেলিভারি যদি দিতে ওরা দেরি করে, আমার দরকার 2-3 দিনের মধ্যে, ওরা আমাকে 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে গিয়ে ডেলিভারি করছে, তো সেটা তো সম্ভব না, সেটা তো আমার আর কোনো কাজে লাগবে না। তো ডেলিভারির যদি সমস্যা থাকে সেটাও কিন্তু একটা বিশাল বড় সমস্যা হয়ে দাঁড়ায়। তারপরে হচ্ছে অনলাইন মার্কেট প্লেসে উচ্চ প্রতিযোগিতা থাকে। এইটা কি উচ্চ প্রতিযোগিতা বলতে কি বোঝাচ্ছে? যেমন একই প্রোডাক্ট বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন ধরনের দাম থাকে, বিভিন্ন জায়গায় মানে একই সেম প্রোডাক্ট কিন্তু দেখতেও সেম, সমস্ত কিছু সেম থাকে, কিন্তু এক একটা ওয়েবসাইটে এক এক রকমের দাম থাকে। ইভেন অনেক জায়গায় কি হয়, দামটা একই রেখে দেয়। এবার সেক্ষেত্রে কি হয়, গ্রাহকের পক্ষেও বুঝে নেওয়া কঠিন হয় যে কোন জায়গা থেকে আমরা কিনবো জিনিসটা, কোনটা থেকে কিনলে আমাদের সুবিধা হয়। দেখবে কম যদি ভ্যারাইটি থাকে তাহলে আমাদের ডিসিশন নিতে সুবিধা হয়। এবার প্রচুর যদি ভ্যারাইটি অপশন তোমার সামনে খুলে দেওয়া হয় তাহলে তোমার সেখান থেকে বেছে নিতে সমস্যা তৈরি হবে। তো সেই জায়গাতে বলছে যে উচ্চ প্রতিযোগিতা থাকে, যার কারণে গ্রাহকদের বেছে নিতে কিন্তু অনেক সমস্যা হয়। আচ্ছা, তারপরে দেখো গ্রাহকের আস্থা। গ্রাহকের আস্থার মধ্যে কি বলছে? গ্রাহকের আস্থার মধ্যে বলছে গ্রাহকের আস্থা তৈরি করাটাও কিন্তু অনেকটা কঠিন হয়ে দাঁড়ায়। কিভাবে কঠিন হয়ে দাঁড়ায়? একবার কোনো গ্রাহক যদি কোনো ওয়েবসাইট থেকে ধরো কোনো প্রোডাক্ট কিনলো, সে যদি সেই প্রোডাক্ট ভালোভাবে তার বাড়িতে এসে না পৌঁছায়, ঠিকঠাক মতো যদি না কাজ হয় সেই প্রোডাক্টের, ঠিক আছে, তাহলে কি হবে, গ্রাহকের আস্থাটাই উঠে যাবে। এবার সেক্ষেত্রে একবার খারাপ হয়েছে মানে যে বারবার সেই জায়গা থেকে খারাপ প্রোডাক্টই আসবে তেমনটা তো নয়, কিন্তু তবুও আমাদের বিশ্বাস করতে কিন্তু অনেকটা
সমস্যা দেখা দেয় যে না ওখান থেকে খারাপ এসেছে, আমি আর ওই ওয়েবসাইট থেকে কোনো জিনিস অর্ডার করব না। তো এরকম একটা, এটাও কিন্তু একটা এসেনশিয়াল অসুবিধার মধ্যে পড়ে যে গ্রাহকের আস্থাটাও কিন্তু চলে যায়। ঠিক আছে, আচ্ছা দেখো এরপরে দেখো, এটা আশা করি বুঝতে পেরেছো। এরপর দেখো কি আছে, এরপর আছে হচ্ছে ই কমার্সের পরিধি। ই কমার্সের পরিধিটা কিভাবে কাজ হচ্ছে, ই কমার্সের কি পার্টিকুলার কোনো পরিধির কথা আমরা বলতে পারবো যে ই কমার্সকে আমরা ফিতা দিয়ে মেপে দেখতে পারবো যে হ্যাঁ এটা ফিতা দিয়ে মেপে দেখলাম যে এইটুকুনি হয়, সেটা তো হয় না। তো সেক্ষেত্রে যদি আমরা বলি তাহলে ই কমার্স কিন্তু বিশাল বড় একটা এরিয়া জুড়ে রয়েছে। ঠিক আছে, এই যে বিশাল এরিয়া জুড়ে রয়েছে এবং ক্রমবর্ধমান পরিধি, প্রত্যেক দিন কিন্তু এটা নতুন নতুনভাবে কোনো না কোনোভাবে ও এক্সটেন্ড করে চলেছে। তাই জন্য এখানে এই ক্রমবর্ধমান কথাটা কিন্তু ইউজ করা হয়েছে যে বিশাল বড় এরিয়া জুড়ে যেমন থাকে তেমন ক্রমবর্ধমান পরিধিও থাকে এর। ঠিক আছে, আচ্ছা দেখো তারপর বলছে পরিধি রয়েছে। ই কমার্স বা ইলেকট্রনিক বাণিজ্য হলো একটি বাণিজ্যিক জগৎ যেটা কি ডিজিটাল তৈরি করা হয়, যেটা আমরা ডিজিটালি তৈরি করি, যেখানে আমরা প্রোডাক্ট কিন্তু হাতে নিয়ে দেখতে পারি না, কিন্তু আমরা ছবি দেখতে পারি, ভিডিওস দেখতে পারি, এইভাবে কিন্তু আমরা জিনিসগুলো দেখতে পারি। তো ইন্টারনেট ব্যবহার করে পণ্য এবং বিভিন্ন ধরনের পণ্য এবং পরিষেবা কেনা বেচার সুযোগও কিন্তু আমাদের করে দিচ্ছে কে, এই ই কমার্স। ঠিক আছে, ই কমার্সে শুধুমাত্র ই কমার্স ব্যবসা যে শুধুমাত্র ই কমার্স যেটা রয়েছে সেটা যে শুধুমাত্র ব্যবসার ক্ষেত্রেই রয়েছে সেটা কিন্তু নয়, ব্যবসার সাথে বিভিন্ন ধরনের গ্রাহকের সম্পর্ককেও কিন্তু আরও বেশি উন্নত করে তুলেছে বা মজবুত করে তুলেছে। আচ্ছা, ই কমার্সের বিভিন্ন ধরনের যে মডেলগুলো রয়েছে সেগুলো একবার আমি একটু বলে দিই যে কোন মডেলের ওপর বেস করে এই জিনিসগুলো হয়, যেখানে আর কি গ্রাহক আর ব্যবসায়ীর মধ্যে একটা সুসম্পর্ক তৈরি হচ্ছে। প্রথমেই আছে হচ্ছে B2C। B2C হচ্ছে বিজনেস টু কনজিউমার, যেটাকে আমরা বাংলায় বলবো ব্যবসা থেকে গ্রাহক। ব্যবসা থেকে গ্রাহক হচ্ছে গিয়ে বিজনেস টু কনজিউমার। তারপর আছে C2C। C2C কে আমরা বলবো কি কনজিউমার টু কনজিউমার, যেটা হচ্ছে গ্রাহক টু গ্রাহক হিসেবে কাজ করছে। তারপরে আছে C2B। C2B হচ্ছে কনজিউমার টু বিজনেস। কনজিউমার টু বিজনেস বলতে বোঝাচ্ছে গ্রাহক থেকে ব্যবসা। আরও অনেকগুলো মডেল আছে যেগুলো আমাদের পরবর্তীকালে জানতে হবে। ঠিক আছে, এই মডেলগুলো সম্পর্কে আমরা পরে আবার বিস্তারিত আলোচনা করব। আজকে আমি এই পর্যন্তই পড়ালাম, পরের দিন আবার এটারই এক্সটেন্ডেড যে পার্টটা রয়েছে যেটার মধ্যে তোমাদের এই মডেলগুলো সম্পর্কে বলা হবে, এছাড়া আরও কয়েকটা ছোট ছোট সাব টপিক রয়েছে, সেই পার্টগুলো নিয়ে কিন্তু পরের দিন আমি আবার ডিসকাস করব। ঠিক আছে, তো দেখো আমাদের দুটো ব্যাচ কিন্তু প্যারালালি চলছে। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের পুরো ফুল ব্যাচ, যেটা হচ্ছে PCMC, যেটার মধ্যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, কম্পিউটার সায়েন্স এটা রয়েছে। আর যেটা সিঙ্গেল ব্যাচ রয়েছে, যারা সিঙ্গেল ব্যাচ নিতে চাও তারাও কিন্তু আমার সিঙ্গেল ব্যাচটা নিতে পারো। সিঙ্গেল ব্যাচে আমার বুধবার করে ক্লাস থাকে, এখন আবার শুক্রবার করেও একটা নতুন ক্লাস দেওয়ার কথা হচ্ছে। তো সপ্তাহে দুটো করে আমার ক্লাস পাবে পেইড ব্যাচে, তো তোমরা কিন্তু সেটাও দেখতে পারো যে ফ্রি ক্লাসের সাথে এগুলোও কিন্তু অ্যাক্সেস করে নিতে পারো, যাতে করে তোমাদের পড়াটা আরও বেশি ভালো হয়। আচ্ছা, আমাদের এসওই বাংলার যে নতুন ইউটিউব চ্যানেল লঞ্চ হয়েছে সেটা তোমরা একটু সাবস্ক্রাইব করে রেখো, কারণ এখানেই কিন্তু এখন থেকে সমস্ত নতুন নতুন যে ভিডিওগুলো আসবে 11-12-এর সমস্ত নতুন নতুন ভিডিওগুলো কিন্তু এই চ্যানেলেই আসবে। তো তোমরা এই চ্যানেলটাই সাবস্ক্রাইব করে রেখো। ঠিক আছে, আচ্ছা নেক্সট আমাদের কিন্তু কম্পিটিটিভ এক্সামের জন্য আলাদা চ্যানেল রয়েছে। তো তোমরা যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপেয়ার করছো তারা কিন্তু এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। এখানে কিন্তু ডেলি তোমাদের কম্পিটিটিভ এক্সামের ভিডিও দেওয়া হয়। ঠিক আছে, আচ্ছা ব্যাচ রিলেটেড কারুর যদি কোনো রকম কোনো কোয়ারিজ থাকে তাহলে সেই নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো, অথবা অ্যাপে গিয়েও কিন্তু সমস্তটা দেখে নিতে পারো। আমাদের যে অ্যাপ রয়েছে গুগল প্লে স্টোরে, সেই অ্যাপে গিয়েও কিন্তু তোমরা সমস্ত সাবজেক্টের যে কোর্সগুলো রয়েছে সেগুলো সম্পর্কে দেখতে পারো। এবং যদি কারুর কোনো রকম কোনো সমস্যা থাকে তাহলে সেই নাম্বারে কন্ট্যাক্ট করো। ঠিক আছে, তো আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকছে। আবার পরের সপ্তাহে একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে আসব, যেখানে আমরা এটারই নেক্সট পার্টটাকে নিয়ে আলোচনা করব। ঠিক আছে, থ্যাংক ইউ।